আসসালামু আলাইকুম। তো এনিম্যাল বিহেভিয়ারের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মেইনলি এইচএসসি রিলেটেড টপিকগুলো পড়াবো। তো আগের ক্লাসে আমি মেডিকেল অ্যাডমিশন রিলেটেড টপিক পড়িয়েছি। অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অধ্যায় 12, প্রাণীর আচরণ, অ্যানিম্যাল বিহেভিয়ার। তো এই অধ্যায়টা খুবই কম পড়া আছে, আজকে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর গত ক্লাসের মতো, আগের ক্লাসগুলোর মতো আমি এখানে আর কি আজমল স্যার পড়াবো, প্লাস মাজেদা আর আলিম স্যারের বইয়ের ইনফরমেশনগুলো অ্যাড করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে ফার্স্ট পেজ থেকে এখান থেকে এটা রিডিং দিবা। তারপরে এখানে আসো যে এখানে কি বলছে, ইথোলজির প্রধান স্থপতি কে কে। এটা এখানে বলছে যে ইথোলজির প্রধান স্থপতি কে, কার্ল ফন ফ্রিন্স, কনরাড লরেঞ্জ আর নিকোলাস স্টিনবার্জেন। এই তিনজনকে বলা হবে ইথোলজির প্রধান স্থপতি। এখান থেকে এটা আমার ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু যেহেতু তিনজন বলছে, আর আমরা তো জানি মেডিকেল অ্যাডমিশনের জন্য 3 সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে বলতেই পারে যে ইথোলজির প্রধান স্থপতি নয় কে, 3 জনের নাম দিল আর একজনের নাম দিয়ে দিবে। তো এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে আলিম স্যারের বইয়ের একটা ইনফরমেশন যে এই ইথোলজি শব্দ প্রথম চয়ন করে, মানে প্রথম এই শব্দটার সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করায় দেয় হচ্ছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে এস.টি. হিলার। বুঝছো? সেই বিজ্ঞানীর নাম কি? এস.টি. হিলার। এটা আলিম স্যারের বইতে লেখা আছে, তোমরা লিখে রাখো বইয়ের এক পাশে যে ইথোলজি শব্দটা প্রথম ইন্ট্রোডিউস করে, বা প্রথম মানে ইন্ট্রোডিউস করে বলতে আমি বুঝাই দিলাম, কিন্তু আর কি আলিম স্যারের বইতে এই শব্দটাই বলা হয়েছে যে এই ইথোলজি শব্দ প্রথম চয়ন করে হচ্ছে এস.টি. হিলার। এই লেখাটা মানে এই কথাটা বইয়ের এক পাশে ফাঁকা জায়গায় লিখে রাখো, পরে কিন্তু মনে থাকবে না। ওকে, তাহলে কে কে আমরা পড়লাম? ইথোলজির প্রধান স্থপতি কোন 3 জন? কার্ল ফন ফ্রিন্স, কনরাড লরেঞ্জ আর নিকোলাস স্টিনবার্জেন। ওকে, তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। এখান থেকে আর কিছু পড়ার নাই। তো এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে বলছে উদ্দীপনার সম্মিলন মোটিভেশন নামে পরিচিত। স্টিমুলেশন, কিছু উদ্দীপনার কম্বিনেশন যেটা, সেটাই মোটিভেশন। তার মানে কিছু স্টিমুলেশন এই যে এসটি দিয়ে আমি স্টিমুলেশন বুঝাইলাম, আরেকটা স্টিমুলেশন, এই কয়েকটা স্টিমুলেশন মিলা হয় তোমার মোটিভেশন। এমটি দিলাম, বা প্রেরণা, মোটিভেশন বা প্রেরণা, বুঝাইতে পারছি? কয়েকটা স্টিমুলেশন মিলা হয় তোমার মোটিভেশন, ঠিক আছে? এখন মোটিভেশন বলি না আমরা যে মানে মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক মোটিভেশন প্রয়োজন, মেডিকেল অ্যাডমিশনে পড়ার জন্য অনেক মোটিভেশন প্রয়োজন, অনেক মোটিভেশনাল স্পিকার রয়েছে, ঠিক আছে? যদিও আমি এই কথায় বিশ্বাসী না, কারণ আমি মোটিভেশনাল কোনো স্পিকারের কথা শুনিও নাই, কিছু করি নাই, আমি সেলফ মোটিভেশন নিতাম আর কি। তো যাই হোক, ওরকম যে তুমি একটা মোটিভেশনাল স্পিকারের কথা শুনে একটা স্টিমুলাস পাইলা, আরেকটা মোটিভেশনাল স্পিকারের কথা শুনলা, আরেকটা স্টিমুলাস পাইলা, আরেকজনেরটা শুনলা, আরেকটা পাইলা, এই সবগুলো স্টিমুলাস মিলা তুমি একটা মোটিভেশন পাইলা। এটাই হচ্ছে তোমার মোটিভেশন। ওকে, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তারপর না বুঝলে আমি নেক্সটে আরও আগাই, তারপরে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তারপরে এখানে আসো যে প্রাণীর আচরণের প্রকৃতি। প্রাণীটা কীরকম আচরণ করে, সেখানে এটা বলছে যে আচরণের দ্বারা প্রাণী দ্রুত সুবিধাজনক উপায়ে তার পরিবেশের প্রতি সাড়া প্রদান করে জীর্ণ পরিবেশ। আচ্ছা, এখান থেকে রিডিং পড়বা এইগুলা, এখান থেকে আমার কিছু পড়ার নাই, কিন্তু আমি দাগাই দিচ্ছি কোন পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। মেডিকেলে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার
এই যে বোল্ড করা যে লাইনগুলা, বোল্ড করা ওয়ার্ডগুলা, ওইগুলা আমাদেরও চোখে বেশি পড়ে, আর যে প্রশ্ন করবে তারও চোখে বেশি পড়বে। সো এই পয়েন্টগুলাই ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু ট্রিক শিখাই দিচ্ছি, তুমি কিন্তু আমার ক্লাস না করেও নিজে নিজে কিন্তু দাগায় ফেলতে পারবা, ঠিক আছে? কিন্তু নিজে নিজে দাগায় ফেলতে পারবে, কিন্তু আর প্রশ্ন তুমি, আমি যে বলে দিই যে প্রশ্নটা কীভাবে আসতে পারে সেটা কিন্তু তুমি করতে পারবা না। সো আমার ক্লাস করার কিন্তু ইম্পর্টেন্স আছে, এমনি এমনি ক্লাস করাচ্ছি না। সো ক্লাস করবা, আর যারা আগের ক্লাসগুলো করো নাই তারা এই ক্লাসের সাথে আমার মানে রিলেটেড করতে পারবে না। সো আগের যে আমি 12টা ভিডিও আমার চ্যানেলে দিছি সেগুলো অবশ্যই করে আসবা, ঠিক আছে? অবশ্যই করে নিবা, এই ভিডিও দেখার পরে হইলেও করে নিবা প্লিজ, নাহলে কিন্তু কিছুই মানে জিরো, ফলাফল জিরো আসবে। এই ক্লাসটা করার পরে ফলাফল জিরো। সো এই যে দেখো, এখান থেকে প্রাণীর আচরণের প্রকৃতি আমি কোন 3টা পয়েন্ট দাগাইছি, 4 নাম্বার দাগাইছি, 5 নাম্বার দাগাইছি, আর 8 নাম্বার দাগাইছি। কেন কী হিসাবে দাগাইছি? এই যে বোল্ড করা ওয়ার্ডগুলো দেখে আমি দাগাইছি। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে 5 নাম্বার পয়েন্টটা। দেখো 5 নাম্বার পয়েন্টে কী বলছে, প্রাণীর কিছু আচরণ চক্রাকারে সংগঠিত হয়, যেমন কি যে এটা দৈনিক, মাসিক, ঋতুভিত্তিক বা বর্ষভিত্তিক হতে পারে। জীবনের প্রাত্যহিক চক্রকে দৈনিক ছন্দময়তা বলে, যা একটি জৈবিক ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাত্যহিক ছন্দময়তা এই জিনিসটা কি বলতো? ধরলা যে তুমি সকালে 8টার সময় উঠলা, বা তোমরা তো একটু আর কি আউলের মতো আর কি, প্যাঁচা আর কি, তোমরা ধরলা যে 10টার সময় উঠলা, আবার রাত কয়টায়, রাত 2টার সময় ঘুমাইলা। এটা কিন্তু তোমার জৈবিক ছন্দ। তুমি কিন্তু সহজে এই রাত 10টা থেকে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে তোমার এই ছন্দটা, তুমি কিন্তু খুব সহজে এখান থেকে বের হয়ে আসতে পারবে না। তোমাকে যদি আমি বলি যে তুমি ভোর 6টায় উঠবা, ঠিক আছে, রাত 2টায় ঘুমায় তুমি ভোর 6টায় উঠতে পারবে না, কারণ তুমি 10টায় উঠে অভ্যস্ত, ঠিক আছে? বুঝতে পারছো? এটাই তোমার জৈবিক ছন্দময়তা বা দৈনিক ছন্দময়তা। দৈনিকের যে তুমি কাজ করো সেটার একটা ছন্দময়তা, ঠিক আছে? এটাই আর কি দৈনিক ছন্দময়তা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা এইভাবে প্রশ্নটা যদি এখান থেকে আসে, প্রশ্নটা এইভাবে আসবে যে দৈনিক ছন্দময়তা কার দ্বারা নিয়ন্ত্রিত হয়। কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? একটি জৈবিক ঘড়ির দ্বারা নিয়ন্ত্রিত হয়। জৈবিক ঘড়ি একটা টার্ম, যারা বিজ্ঞান চিন্তা পড়ো, ঠিক আছে? বিজ্ঞান চিন্তা একটা ম্যাগাজিন, অনেকেই জানো না, যারা পড়ো তারা তো জানবাই। আচ্ছা, বিজ্ঞান চিন্তায় এই জৈবিক ঘড়ি নিয়ে অনেক কথা বা আর্টিকেল প্রকাশ করা হয়, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এই জৈবিক ঘড়ি নিয়ে এত মাথা খারাপ করার দরকার নেই, এই কথাটা শুধুমাত্র বইয়ের এক জায়গায় বলা আছে, আর কোনো জায়গায় বলা নাই। তো আচ্ছা আসো, তারপর কি বলছে, 8 নাম্বারটা বলছে প্রাণীর আচরণ সাধারণত মোটিভেশন বা প্রেরণাজাত। তাহলে আসতে পারে যে প্রাণীর আচরণের সাধারণ প্রকৃতি কোনটি। এখানে যেহেতু সাধারণত বলা হয়েছে, তাহলে সাধারণত প্রাণীর আচরণের প্রকৃতি কোনটি? মোটিভেশন বা প্রেরণাজাত। ওকে, উদ্দীপনার কথা বলা হয়েছে। উদ্দীপনা থেকে এখান থেকে রিডিং দিবা, আর কি পড়বা যে উদ্দীপনা কয় ধরনের হতে পারে? বাহ্যিক আর অভ্যন্তরীণ, 2 ধরনের হতে পারে। এটা পড়ো। আর কনরেড লরেন্জ এই উদ্দীপনাকে নাম দেন কি স্টিমুলাস, এই কথাটা পড়বা, ঠিক আছে? কনরেড লরেঞ্জের এই কথাটা পড়বা। ইনি কিন্তু একজন ইথোলজিস্ট, স্থপতির মধ্যেকার 3 জনের একজন। ওকে, তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। এখান থেকে ওইটুকি। তো এখান থেকে কি বলছে, এখান থেকে বেশি কিছু কি আমি যেগুলো বোল্ড করে লাইন দিয়ে দাগাই দিছি এগুলাই ইম্পর্টেন্ট, আর কিছু দাগাই দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। আসো, এখানে কি বলছে, তোমার সাংকেতিক উদ্দীপনা 3 রকমের, এটা পড়বা। মোটিভেশন, রিলিজিং, টার্মিনেটিং। কয় ধরনের? সাংকেতিক উদ্দীপনা 3 ধরনের। উদ্দীপনা কয় ধরনের? 3 ধরনের। মোটিভেশন, রিলিজিং অ্যান্ড টার্মিনেটিং। মোটিভেশন তোমরা বললামই, একটা কোনো কাজ করার প্রতি প্রেরণা যেগুলো, সেটাই হচ্ছে তোমার মোটিভেশন বা প্রেরণাদায়ক উদ্দীপনা। এটি একটি বাহ্যিক উদ্দীপনা। আমি তোমাকে বলতেছি, মোটিভেশনাল স্পিকারের কথা তুমি শুনতেছো, ঠিক আছে? এটাই তোমার বাহ্যিক উদ্দীপনা। সে কি তোমার ভেতর থেকে কথা বলতেছে? সে তোমার বাইরে থেকে কথা বলতেছে, তাই না? তাহলে সে হচ্ছে তোমার বাহ্যিক উদ্দীপনা।
ঠিক আছে। আর অভ্যন্তরীণ উদ্দীপনা কি? সেই যে দেখো, শীত যাপনকালে আহার অন্বেষণের ভয়ঙ্কর বাস্তবতার কথা চিন্তা করে দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করার বিষয়টি হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। ঠিক আছে, অভ্যন্তরীণ উদ্দীপনা তাহলে বুঝলাম কী জিনিস? অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে যে হাইবারনেশনে যায়, ঠিক আছে, সাপ, ব্যাং, বিভিন্ন আরও অনেক পোকামাকড় দেখবা কি গ্রীষ্মকালে সেগুলোকে দেখতেছো, শীতকালে সেগুলোকে দেখতেছো না আর কি। আমি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে আমি তাদেরকে আলাদা করতে পারি আর কি, ঠিক আছে। তো তারা কি করে, এই একটা তাড়না বা মোটিভেশন থেকে অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে এই দেহের সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করে। যদি এই উদ্দীপনা না থাকতো তাহলে শীতকালে বের হইতে হতো। শীতকালে বের না হয়ে কীভাবে সঞ্চিত চর্বি থেকে কীভাবে শক্তি আহরণ করবে, এটাই তার কি আর কি অভ্যন্তরীণ উদ্দীপনা। আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। তারপরে আসো নিচে, এখানে কি বলছে? রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। রিলিজার হচ্ছে একটি সাধারণ উদ্দীপনা। সাধারণ উদ্দীপনা ওই সাধারণত তোমার ওই যে মোটিভেশন, সাধারণ বললাম না, প্রাণীর আচরণ কীরকম মোটিভেশন, সাধারণত মোটিভেশন বা প্রেরণাজাত। রিলিজার হচ্ছে সেরকম একটি সাধারণ উদ্দীপনা। তারপরে আসো, এখানে কি বলছে? লরেন্সের কথা বলল যে আচরণ বিজ্ঞানী লরেন্স সর্বপ্রথম রিলিজার শব্দ প্রয়োগ করেন। সর্বপ্রথম রিলিজার শব্দ কে প্রয়োগ করেন? লরেন্স প্রয়োগ করেন। আর কি স্টিমুলাসের কথা কে বলছেন? কর্নেট লরেন্স। একই কথা, মানে একই জন বলছে আর কি। তারপরে আসো, এখানে কি বলছে? বিজ্ঞানী টিনবার্গেন আচরণের ভূমিকা নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। আচ্ছা, হেরিংগালের ব্যাপারটাকে পর্যবেক্ষণ করেছেন টিনবার্গেন, এই কথাটা মনে রাখুন। লরেন্স কী করছেন? রিলিজার শব্দ প্রয়োগ করছেন। টিনবার্গেন কী করছেন? হেরিংগাল নিয়ে কাজ করছেন। ওকে। তারপরে আসো টার্মিনিটি বা সমাপ্তিকরণ উদ্দীপনা। পাখির দৃষ্টি উদ্দীপনা একটি হচ্ছে তোমার টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা। বাসা নির্মাণ সম্পন্ন হয়েছে মনে করে যখন বাসা নির্মাণে পাখি একটা বাসা নির্মাণ শুরু করতে করতে তার যখন মনে হয়েছে, চোখ দিয়ে দেখছে, যে দৃষ্টি দিয়ে দেখছে যে বাসাটা মনে হয় আমার পারফেক্ট হয়েছে। আমরা বলি না, একটা কাজ করার সময় তোমরা তো এখন কাজ মানে ওরকম বা কাজ করো না, তোমরা তো এখন ওরকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস তেমন করো না। তো আমি আর কি এআই ভিডিও বানাই বা অ্যানিমেশন ভিডিও বানাই, তো ওখানে আমি যখন আমার মনে হয়ে যায় যে না কাজটা এখন পারফেক্ট হয়েছে, তখন আমি ওই জিনিসটা শেষ করে দিই। তো পাখিও ওই রকম কাজই করে, একটা ক্রাফট তৈরি করে। তার বাসাটাও একটা ক্রাফট। বাবুই পাখির বাসাটা কি একটা ক্রাফট না? একটা ক্রাফটের মতো কিন্তু। সো সে ততক্ষণ বাসা বানাইতে থাকে যতক্ষণ তার মনে না হয়েছে যে বাসাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই কমপ্লিট হয়ে গেল, বাসা নির্মাণ শেষ করে দিল, শেষ। এটাই হচ্ছে তোমার টার্মিনেটিং বা সমাপ্তিকরণ উদ্দীপনা। আচ্ছা, তারপরে এখান থেকে এটা কিছু পড়ার নেই, এখান থেকে কিছু পড়ো না, রিডিংও পড়বা না এটা। তারপরে আসো, এখান থেকে কি পড়বা? এখান থেকে বেশি কিছু পড়ার নাই। আসলে তোমাদের মানে দুইটা লাইন আমি দাঁড়া দিচ্ছি। কি কোন দুইটা লাইন? এই যে দেখো, এখানে কি বলছে? লরেন্জ আচরণগুলোকে প্রধান দুটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছিলেন, একটি অর্জিত ও একটি সহজাত। যে আচরণ কয় ধরনের? দুই ধরনের বা দুইটি ক্যাটাগরির। কি? অর্জিত, একটা সহজাত। অর্জিত কোনটা? যেমন তুমি যে ম্যাথ করো যে 2 + 3 5, 5 + 2 7, 7 + 2 9, এগুলো করতেছো না? এই যে আমি যে করতেছি কত সহজে করতেছি, কোনো একটা বাচ্চাকে দিলে এত সহজে পারবে? অবশ্যই না। সো এটা কি আমার একটা অর্জন। আর সহজাত, যেমন আমিও বাচ্চা থাকতে মনে করো যে কান্নাকাটি করছি, আমিও কান্নাকাটি করছি, এখন একটা যে বাচ্চা সেও কান্নাকাটি করতেছে। সো এটাই সহজাত বৈশিষ্ট্য। বা ব্রেস্ট ফিডিং যে বলে, ব্রেস্ট ফিডিংয়ের যে জিনিসটা সেটা কিন্তু কোনো বাচ্চা শিখে আসে না, ঠিক আছে, সে কিন্তু শুধু অ্যাপ্লাই করতে জানে, ঠিক আছে। সো এটাও সহজাত একটা বৈশিষ্ট্য। কান্না করা বাচ্চাদের যে জিনিসগুলো দেখবা সেগুলোই হচ্ছে তোমার সহজাত বৈশিষ্ট্য, ওগুলো আমি একদম মায়ের পেট থেকেই নিয়ে আসি। আর এখানে আসো কি বলছি? সমস্ত আচরণই জিন ও পরিবেশের এক জটিল মিথস্ক্রিয়া। সমস্ত আচরণ জিন ও পরিবেশ, একটা জিন দ্বারা, ওই যে তোমাদের আমি প্রথম চ্যাপ্টারে পড়াইছি, এই যে কোরিলেশন করে আমি পড়াইতেছি। এখন
আমার কথাটা তারাই বুঝবা যারা আমার একদম ফার্স্টে যে মানে ওই কী বলে শ্রেণীবিন্যাসের যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা, সেটা যারা পড়ে আসছো, মানে সেই ভিডিওটা যারা করে আসছো তারাই বুঝবা। ওখানে আমি কী বলছিলাম যে প্রাণীর বৈচিত্র্য তিনটি কী কী, একটা হচ্ছে তোমার জিনগত, আরেকটা ছিল কি, একটা জিনগত, আরেকটা ছিল বাস্তুতান্ত্রিক। সো এই যে জিন হচ্ছে তোমার, এই যে জিন আর পরিবেশটা তোমার বাস্তুতান্ত্রিক। আমরা পড়ছিলাম না একই জাতের একই জিনের যে জিনিস, একই জিনেরই দুইটা প্রাণী, ধরো একটা বাঘ, বা না সরি, এটার প্রকৃষ্ট উদাহরণ তোমার হচ্ছে ভাল্লুক। ঠিক আছে, এই যে ভাল্লুকগুলো দেখো না, মানে ইয়েতে অ্যান্টার্কটিকার ভাল্লুকগুলো যে দেখায় কীরকম সাদা, ঠিক আছে, তো ওদের গরমটাই ওই রকম হয়ে গেছে। জিন ঠিক আছে, কিন্তু বাস্তুতন্ত্র বা পরিবেশের কারণে তারা বদলে গেছে। আর এই যে মানে গ্রীষ্ম অঞ্চলের যে মানে এখানকার আফ্রিকার অঞ্চলের যে মানে ভাল্লুকগুলো দেখা যায়, এগুলো কি ব্রাউনিশ কালারের। সো ওদের মানে এই ব্রাউনিশ কালারের মানে ভাল্লুকই যখন তোমার ওই অ্যান্টার্কটিকা উপমহাদেশে কোনো না কোনোভাবে গিয়েছে, বা এদের পূর্বপুরুষরা ওখানে গিয়েছে, তখন তাদের জিন পরিবর্তন হয় নাই, বাস্তুতান্ত্রিক পরিবর্তন হয়ে গেছে। বোঝাইতে পারছি কথাটা? আচ্ছা, যারা বুঝো নাই তারা ওই আগের ভিডিওগুলো আমরা দেখে আসবো। ওকে, আচ্ছা আসো নিচের স্লাইডে আসো। সহজাত আচরণের কথা বলছে। সহজাত আচরণ থেকে আমি কিছু সিলেক্টিভ দাগায় দিব, সেগুলো পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা সরি, একটু দেরি হলো। এখান থেকে কী বলছে, সহজাত আচরণ হতে বলছে। আচ্ছা স্লাইডটা ঠিক হচ্ছে না, ঠিক করে দিই একটু। আচ্ছা এখান থেকে কী পড়বা, সহজাত আচরণ। সহজাত আচরণের এখানে সরি, সহজাত আচরণের উদাহরণ বলছে তোমার ট্যাক্সিস, প্রতিবর্তক ক্রিয়া আর সহজাত আচরণ। ঠিক আছে, এখানে এখানে বেশি কিছু পড়া নেই, বুঝছো? এটা একটা রিডিং দিও, সহজাত আচরণের বৈশিষ্ট্যগুলো পড়বা। ঠিক আছে, এটা জিন নিয়ন্ত্রিত বংশগত আচরণ, একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর জন্য আচরণ সুনির্দিষ্ট অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয় না। তারপরে এই আচরণ বংশানুক্রমে একইভাবে চলতে থাকে। আচ্ছা, এগুলো থেকে উদাহরণ দিছে কিছু। আচ্ছা, এগুলো রিডিং পড়বা। ঠিক আছে, রিডিং পড়ে একটু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, এখানে বেসিক কিছু জিনিস আছে, আমি যে বেসিকটা সামনে পড়ায় আসছি সেখান থেকেই তোমরা বুঝে যাবে, এখান থেকে খালি রিডিং পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে নিচের দিকে আসো, যে এই যে ট্যাক্সি শব্দটা গ্রিক শব্দ ট্যাক্সি থেকে আসছে, যার অর্থ অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস, বহুবচনে একে ট্যাক্সিস বলা হয়। তারপরে আসো যে ট্যাক্সিসের বৈশিষ্ট্য, এটা আমরা কি বললাম, সহজাত আচরণ বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার ট্যাক্সিসের বৈশিষ্ট্য। এই আচরণ তোমার শিক্ষালব্ধ নয়, এটা কিন্তু সহজাত আচরণ। সহজাত আচরণের তোমার মানে ট্যাক্সিস পড়তেছে, এটি বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আমি বলতেছি ট্যাক্সিসের সাধারণ বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়তে হবে, এটা পড়তে হবে, পুরোটা রিডিং পড়বা। এটার থেকে এই সহজাত আচরণের বৈশিষ্ট্য থেকে ট্যাক্সিসের বৈশিষ্ট্য বেশি ইম্পর্টেন্ট বলতেছি, যেটা ইম্পর্টেন্ট বলতেছি সেটা কিন্তু ইম্পর্টেন্টই। আচ্ছা, তারপরে আসো যে ট্যাক্সিসের প্রকারভেদ, এটা আসো, এটা পড়তে হবে। এটা আমি যদি বলি এই চ্যাপ্টারের মধ্যে 5 স্টার, এই চ্যাপ্টারের মধ্যে 5 স্টার, এই যে উদাহরণগুলো যেগুলো দিছে আর মানে ক্লাসিফিকেশন যেটা দিছে ট্যাক্সিসের, এইগুলো এই অধ্যায়ের মধ্যে এইটাই ইম্পর্টেন্ট বেশি, সব থেকে বেশি। তারপরে আসো, এখানে কী বলছে, দিয়ে দেহের দিক মহিতার ভিত্তিকে পজিটিভ বা ধনাত্মক ট্যাক্সিস, যেমন উদ্দীপক উৎসের দিকে ঘুরে যায়, উদ্দীপক উৎস থেকে নেগেটিভ বা ঋণাত্মক ট্যাক্সিস উদ্দীপক উৎস থেকে দূরে সরে যায়। যেমন ধরো তুমি কি বলবো এখন,
তুমি কোনো তোমার প্রিয় সেলিব্রিটিকে দেখছো, তোমার সেলিব্রিটিকে আঁকাই, এই যে তোমার প্রিয় সেলিব্রিটি, এই প্রিয় সেলিব্রিটিকে দেখছো তুমি, তুমি আসো এখানে, ঠিক আছে? তুমি তোমার সেলিব্রিটির দিকে দৌড়ায় যাবা না? অবশ্যই যাবা, কেন যাবা না? এটাই তোমার হচ্ছে ধনাত্মক ট্যাক্সিস, ঠিক আছে? আবার তুমি ধরো তুমি এখন রাস্তায় হাঁটতেছো, তুমি দূরে কোথাও সাপ দেখছো বা কোনো মানে বাঘ দেখছো, ঠিক আছে? এটা কি তুমি ওই বাঘের দিকে যাবা, নাকি বাঘ যেদিকে আছে তার উল্টা দিকে যাবে? অবশ্যই তুমি উল্টা দিকে যাবা, তাই না? সো এটাই তোমার ঋণাত্মক ট্যাক্সিস বা নেগেটিভ ট্যাক্সিস, বুঝতে পারছো? তারপরে আসো উদ্দীপনার উৎসের ভিত্তিতে ফটো ট্যাক্সিস। এখন তুমি হচ্ছে এই যে কি বলছে, এই যে আলোর প্রতি ঘাস ফড়িংয়ের ধনাত্মক, মানে হচ্ছে তুমি ওই যে দেখছো না যে লাইট জ্বালায় যখন রাত্রে পড়তে বসো, মানে বিভিন্ন পোকামাকড় ঘাস ফড়িংগুলো আসে না? তার মানে কি, ওরা হচ্ছে বাইরে তো সূর্যের আলো নাই তখন রাত্রিবেলা, কিন্তু তোমার ঘরে কিন্তু আলো আছে, তো ওরা হচ্ছে ওটাকে আলোর দিকে গতি অনুসরণ করে তোমার ঘাস ফড়িংটা সেখানে আসছে, এটাই হচ্ছে তোমার ধনাত্মক। আর আরশোলা ঋণাত্মক ফটোটক্সিস। আরশোলা কি তোমার আলোর দিকে যায়, মানে তোমার বাইরে থাকে কি দেখবা, মানে দিনের বেলা তুমি কোনো আরশোলা খুঁজে পাবে না, কিন্তু রাত হওয়ার সাথে সাথে তুমি যদি একটু মানে কোণার দিকে যাও, ঘরের কোণার, মানে এরা সবসময় ছায়াযুক্ত স্থানে বা যেখানে সূর্যের আলো কোনো দিনও পৌঁছায় না, এরা সেখানেই থাকতে পছন্দ করে, ঠিক আছে? তুমি দেখবা যে ওই পুরাতন ভাঙার টিন বা ঘর এগুলাতে তারা হচ্ছে মানে থাকে। আচ্ছা, যাই হোক, তারপর থার্মোট্যাক্সিসের কথা কি বলছে? তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর থার্মো মানে কি তাপ, থার্মোমিটার আমরা তাপমাত্রা মাপি, এটা তাপ উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। গ্রীষ্মকালে অধিক মাত্রায় মশার প্রকোপ হয়, শীতকালে কিন্তু থাকে না, ঠিক আছে? এটাই গ্রীষ্মকালে মশা বুঝতে পারে এখন আমার যেতে হবে, কেন ওই মশাও আর কি ওই রকম প্রায় মানে হাইবারনেশনে চলে যায়। আর ছাড় পোকারও ধনাত্মক, মশারও ধনাত্মক। আর ব্যাঙের শীতনিদ্রা, এই যে ঋণাত্মক ট্যাক্সিস, ঠিক আছে? ঋণাত্মক মানে শীতকাল আসলে, মানে গ্রীষ্মকাল আসলে যেরকম মশা প্রকোপ বাড়ায় দেয়, শীতকাল আসলে ব্যাঙ যেরকম তার প্রকোপটা কমায় দেয়। প্রকোপ বাড়ানো কমানোর সাথে এই ট্যাক্সিসের রিলেশন, যে ব্যাঙের শীতনিদ্রা, এটা কি হচ্ছে, এটা কিন্তু তোমার ঋণাত্মক থার্মোট্যাক্সিস, যে যখন শীতকাল আসতে থাকে তখন ব্যাঙ কিন্তু কম দেখা যেতে থাকে, ব্যাঙের প্রকোপ কম দেখা যেতে থাকে। যারা গ্রামে থাকো তারা এটা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আচ্ছা, যাই নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে কি বলছে যে হাইড্রোট্যাক্সিস। হাইড্রো মানে কি? হাইড্রো মানে আমরা জানি পানি। কেঁচো ভেজা মাটিতে বসবাস করতে পারে। তোমরা নিশ্চয়ই যারা গ্রামে থাকো, গ্রামে গেছো, কখনো দেখছো যে মাটি খুঁড়ে কেঁচো বাই করতেছে, দেখবা কি ভেজা মাটিতেই মানে কেঁচো পাওয়া যায়, ঠিক আছে? ভেজা মাটিতেই কেঁচো পাওয়া যায়। আর কেমোট্যাক্সিস দেখো, কেমো মানে কি রাসায়নিক দ্রব্যের প্রতি, যেমন চিনির প্রতি পিঁপড়ার আকর্ষণ, চিনি রাইখা দিবা পিঁপড়া ওই দিকেই যাবে, ঠিক আছে? এটা ধনাত্মক আর কি, ধনাত্মক কেমোট্যাক্সিস, ঋণাত্মক কেমোট্যাক্সিস। আর কার্বলিক অ্যাসিড থেকে সাপের দূরে থাকা হচ্ছে তোমার ঋণাত্মক কেমোট্যাক্সিস, ওকে? আচ্ছা, তারপরে আসো, তারপরে এখানে কী বলছে? জিওট্যাক্সিস মানে মধ্যাকর্ষণ বলের প্রতি, গ্র্যাভিটির প্রতি প্রাণীর সারা, যেমন বিভিন্ন ধরনের পোকা গাছে উপরে ওঠা, পিঁপা তৈরির সময় নিচের দিকে নামা, ধনাত্মক ও ঋণাত্মক জিওট্যাক্সিস। পোকার গাছ বেয়ে উপরে ওঠা এবং পিঁপা তৈরির সময় নিচের দিকে নামা, ঠিক আছে? এটা একটু ভুল আছে, বুঝছো? যে তুমি যদি মধ্যাকর্ষণ বলের দিকে যাও, মধ্যাকর্ষণ বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে নাকি উপর দিকে কাজ করে? মধ্যাকর্ষণ বল নিচের দিকে কাজ করতেছে। সো পিঁপা তৈরির সময় হবে ধনাত্মক,
আর উপরে ওঠার সময় হবে তোমার ঋণাত্মক। এটা আলিম স্যারের বইতে ঠিক করা আছে, আমি জানি না কোনটা বলা ঠিক হবে, কিন্তু আমার মানে আলিম স্যারের বইতে এটা বলা আছে আর আজমল স্যারের বইতে উল্টা বলা আছে। এখন জানি না কোনটা ঠিক হবে, কিন্তু আমার মনে হয় আলিম স্যারের বইটা দেওয়াই ঠিক হবে, কারণ মধ্যাকর্ষণের দিকে যাইতেছে। মধ্যাকর্ষণ কোন দিকে যাইতেছে? মধ্যাকর্ষণ নিচের দিকে যাইতেছে। নিচের দিকে যাইতেছে মানে কি ওই দিকেই যাইতেছে, যেদিকে কাজ করতেছে ওই দিকেই যাইতেছে। তার মানে কি এটা ধনাত্মক ঋণাত্মক হবে না? উল্টা দিকে তো আর যাচ্ছে না। উল্টা দিকে কোনটা যাচ্ছে? উল্টা দিকে যে উপরে উঠতেছে, আমরা গাছ বেয়ে উপরে উঠতেছি ধরো, কিন্তু মধ্যাকর্ষণ টানতেছে কোন দিকে? নিচের দিকে। তার মানে আমাদের ট্যাক্সিসটা কী হবে? আমাদের ট্যাক্সিসটা ঋণাত্মক কী হবে? সো পোকার গাছ বেয়ে উপরে ওঠা কি ঋণাত্মক কী হবে? কিন্তু এখানে দেওয়া রাখছে তোমার ধনাত্মক, সো হবে তোমার ঋণাত্মক আমার মতে। ঠিক আছে, আমার যতটুকু বুদ্ধি আমি খাটাইছি তাতে আমার মনে হয়েছে এখানে ভুল লেখা আছে। আচ্ছা, তারপর থিকমোস্ট ট্যাক্সিস কী বলছে? স্পর্শানুভূতির প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। উদাহরণ, চলাচলের সময় তেলাপোকা তার অ্যান্টেনার মাধ্যমে কোথায়। আচ্ছা ঠিক আছে, এটা পড়ে নিও। থিগমো মানে কি? স্পর্শ, এটা পড়ে নিও। এটা মনে রাখলেই তোমার ওইটা মনে থাকবে। রিও ট্যাক্সিস প্রবাহমান। রিও, ঠিক আছে, রিও তোমার হচ্ছে কি বলবো, ওই যে তোমরা দেখছো না, নিমো দেখছো না, ফাইন্ডিং নিমো কার্টুন দেখছো না? আচ্ছা যাই হোক, তোমরা তো আবার এইসব দেখো না, তোমরা খালি রিলস দেখো, তাই না? এখন রিলসের যুগ এসে পড়ছে। আচ্ছা, ওখানে ফাইন্ডিং নিমোতে একটা গোল্ডেন ফিশের নাম ছিল রিও। তো এখান থেকে আমি মনে রাখতাম যে রিও তো মাছ, তাই না? মাছ কোথায় থাকে? পানিতেই থাকে। তো এইটাই আর কি প্রাণীর প্রতিসারা। আর উদাহরণ, মাছের পোনার স্রোতমুখী চলন ধনাত্মক রিও ট্যাক্সিস। ঠিক আছে, স্রোতের দিকে চললে ধনাত্মক, স্রোতের বিপরীতে চললে ঋণাত্মক। এই যে ইলিশ মাছের এর ডিম পারে যে যখন, ওইটা ঋণাত্মক ট্যাক্সিস সম্পন্ন করে। আচ্ছা, গ্যালভানো ট্যাক্সিস। গ্যালভানো হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহের প্রতি প্রাণীর সারা। জলাধারে বিদ্যুৎ প্রবাহ অ্যামিবার অ্যানোড হতে ক্যাথোড প্রান্তের গমনকে ঋণাত্মক গ্যালভানো ট্যাক্সিস বলা হয়। আর হচ্ছে তোমার এই যে ঋণাত্মক গ্যালভানো ট্যাক্সিস, তাহলে ধনাত্মক গ্যালভানো ট্যাক্সিস কে দেয়? ধনাত্মক গ্যালভানো ট্যাক্সিস কিন্তু তোমার কি বলো ওটাকে, চিংড়ি মাছ দেয়। এখানে লিখে রাখো, এখানে আমি লিখে দিচ্ছি যে পজিটিভ মানে ধনাত্মক, প্লাস চিহ্ন দিলাম, গ্যালভানো ট্যাক্সিস জি দিলাম, গ্যালভানো ট্যাক্সিস টি দিলাম। এটা কে করে? চিংড়ি মাছ করে। এটা তোমরা লিখে রাখো, এটা হচ্ছে তোমার মাজেদা ম্যাডামের বইতে বলা আছে। ওকে, তারপরে আসো যে সনো বা ফনোট্যাক্সিস, শব্দের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া। পানিতে শব্দ হলে কিছু মানে কিছু মাছ ধনাত্মক, কিছু মাছ ঋণাত্মক সনোট্যাক্সিস দেখা যায়। সনো, এখন সনো যারা আমি এখন বুঝতে পারতেছি সনো মানে কি। সনো মানে যে একটা সাউন্ড নিয়ে কাজ করাকে যে সনো বলে। আচ্ছা, তোমরা জানো কি না মানে সুনো এআই নামে একটা তোমার একটা এআই অ্যাপ আছে। তো ওটা দিয়ে কী করে? ওটা দিয়ে তোমরা যে শুনো না যে বিভিন্ন মিম বানানোর যে কথাগুলো, ওইগুলো দিয়ে অনেক সময় গান শুনতে পাও না? ওটা হচ্ছে তোমার সুনো এআই দিয়ে করে। তো সুনো মানে কি? ওই গান বানানো। আমরা সুনো এআই দিয়ে গান বানাই, যে মানে 2 মিনিট লাগে সর্বোচ্চ একটা গান বানাইতে। 2 মিনিট লাগে, তুমি বিলিভ করবা, বিলিভ মি অর নট। আমি বানাই, আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি ওইসব গানগুলো মানে প্রেজেন্ট করি আর কি, নিজের বানানো গান। ভাবতেই অবাক লাগে, তাই না? 2 মিনিটে একটা গান বানাই ফেলি, যেখানে একটা গান বানাইতে অন্য ঝাবার মানে বড় বড় সিঙ্গারদের কত 6 মাসও লাগে, ঠিক আছে, বা 1 বছরও লাগে। তো ওইখানে হচ্ছে তোমার সুনো এআই দিয়ে তুমি 2 মিনিটে করবে। তাহলে সুনো মানে কি? একটা গান মানে কি? শব্দ। আর উদাহরণ, পানিতে শব্দ হলে আছে তো বললাম অ্যানিমো ট্যাক্সিস, এটা কি? বায়ু প্রবাহের প্রতিসারা। তো অ্যানিমো মানে বায়ু, এটা মনে রাখবা। অ্যানিমো মানে বায়ু প্রবাহর অনুকূলে। আর হচ্ছে পাখির। আচ্ছা ঠিক আছে, স্টেরিও ট্যাক্সিস, এটা হচ্ছে স্টেরিও হচ্ছে তোমার মসৃণ আর সমতল তলের প্রতি। দেয়ালে টিকটিকির চলাচল ধনাত্মক, আর বন টিকটিকির বনে বাজারে ঘুরে বেড়ানো ঋণাত্মক স্টেরিওট্যাক্সিস। এটা কি দিয়ে মনে রাখবা? আমাদের যে বাসার দেয়ালটা কি মসৃণ নাকি অমসৃণ? দেয়ালটা কিন্তু মসৃণ। আর এই যে বন টিকটিকির বনে বাজারে ঘুরে বেড়ানো, বন টিকটিকির যে বনে বাজারে ঘুরে বেড়ায়, বনের যে তোমার কাঠের যে এইগুলা কি বলে ওটাকে, মানে গাছের যে বাকড়গুলা, গাছের বাকড় কি অমসৃণ না? অবশ্যই অমসৃণ। তো ওইটা কি?
যেটা অমসৃণ সেটা হচ্ছে তোমার ঋণাত্মক, যেটা মসৃণ সেটা হচ্ছে তোমার ধনাত্মক, যেটা অমসৃণ সেটা ঋণাত্মক। ওকে, সাপেক্ষ ট্যাক্সিস বা কন্টিনিউ, এটা রিডিং পড়ে নিবা, সেটা অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আসো যে ট্যাক্সিসের দিকমুখিতার ভিত্তিতে আচরণ 5 রকমের। ক্লাইনো ট্যাক্সিস এখানে কি বলছে, এই যে এখান থেকে কী সবচেয়ে বেশি আসে যে আমি জানি না মেডিকেল অ্যাডমিশনে আসবে কি না, কিন্তু তোমাদের কোচিংয়ের পরীক্ষাগুলোতে আমরা দিয়ে দিই। কোনটা দিই জানো, যে ক্লাইনোট্যাক্সিস কোনটা, যে মানে প্রশ্নটা আমি পরে যাইতেছি। ক্লাইনোট্যাক্সিসের বৈশিষ্ট্য দেখো আগে, যে সেসব প্রাণীতে কোনো জোর সংবেদঙ্গ থাকে না, বরং সংবেদকারী কোষগুলো, আচ্ছা জোর সংবেদঙ্গ থাকে না বলছে না, আসো আমি পরে পড়াইতেছি। আরেকটা আছে যে জোর সংবেদঙ্গ থাকে, আচ্ছা ওটা পরে পড়াচ্ছি। বোফ্লাই এবং বাটারফ্লাইয়ের লার্ভায় এই ধরনের ট্যাক্সিস পাওয়া যায়, এটা পড়বা। বোফ্লাই বাটারফ্লাই লার্ভায়। আর ম্যানোট্যাক্সিস কি, দিকমোহিত থাকে কৌণিক ধরনের, সূর্যের প্রতি সারাদিন পিঁপড়ার চলন। ম্যানো মানে কি, এটা হচ্ছে তুমি মানে পিঁপড়ার চলন সূর্যের প্রতি কৌণিক ধরনের। সূর্য কি সবসময় সমতলভাবে পড়ে, সবসময় কিন্তু সমতলভাবে পড়ে না, সবসময় ব্যাকা হয়েও পড়ে, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে তোমার পিঁপড়া, তবে সূর্য ব্যাকা হয়ে পড়ুক আর সমতল হয়ে পড়ুক, পিঁপড়া কিন্তু সূর্যের দিকেই যায়। সো সূর্যের দিকে পিঁপড়ার চলনটা হচ্ছে তোমার ম্যানোট্যাক্সিস। ওকে, তারপর ন্যামোট্যাক্সিস, যেটা এই যে ম্যানো আর ন্যামো, এটা দিয়ে তোমরা মানে কি বলে, তোমরা ভুলে যাবে। এটা কীভাবে মনে রাখবে বলো তো, আমি তোমাদের ন্যামোনিক শিখাই নাই, ঠিক আছে। এই চ্যাপ্টারে তো ন্যামোনিক নাই, তাই শিখাচ্ছি না। তো ন্যামোনিক আমরা কীভাবে লিখি, এই যে দেখো ন্যামোনিকটা স্মৃতি মানে মনে রাখার জন্য। এখন কোথায় লিখি, এখানে জায়গায় তো নাই, আচ্ছা জায়গা বানাই, এখানে জায়গা বানাই, আচ্ছা এখানে আসো। তারপরে এই যে ন্যামোনিক আমরা বানাই না, ন্যামোনিকের বানানটা কি, এই যে MNE ন্যা, তারপর আরেকটা M ন্যামো, ও তারপরে NI তারপর C, এটাই ন্যামোনিক। তো এই যে এটাই ন্যামোট্যাক্সিস, ন্যামোনিক স্মৃতিমূলক সারাদার। আমরা ন্যামোনিক দিয়ে মনে রাখি, এটা দিয়েই মনে রাখবা, ঠিক আছে। ন্যামোনিক দিয়ে মনে রাখবি, এটা দিয়েই মনে রাখবা যে প্রাণীর স্মৃতিমূলক সারাদান হচ্ছে ন্যামোট্যাক্সিস। কারণ কি, আমরা ন্যামোনিক দিয়ে সব কিছু মনে রাখি। আমরা যারা এখনও আমরা ন্যামোনিক সৃষ্টি করতেছি, ঠিক আছে, আমরাও মানে এখন মেডিকেল পড়তেছি, ওইটা মেডিকেলে পড়া মনে রাখার জন্য অনেক ন্যামোনিক বানাই এখন নিজেরাই, ঠিক আছে। আচ্ছা তারপরে সেখানে ট্যালোট্যাক্সিস বলছে। ট্যালোট্যাক্সিসের কথাটা কি, একটি শক্তিশালী উদ্দীপকের প্রতি সারাদান, শক্তিশালী ট্যালো, ঠিক আছে। এক্ষেত্রে প্রাণীর জোর সংবেদঙ্গ, এই যে দেখো কি বলছে, জোর সংবেদঙ্গ থাকে, তাহলে কোনটার থাকে না, ক্লাইনোর থাকে না, আর জোর সংবেদঙ্গ থাকে কোনটার, টেলোর থাকে, বুঝতে পারছো। তারপরে আসো ট্রোপোট্যাক্সিস, এটা হচ্ছে দুই বা ততোধিক সংবেদগ্রাহী অঙ্গে একটি উদ্দীপনা একসঙ্গে গৃহীত হলে, এই যে ভারসাম্যমূলক ট্যাক্সিস, যে এই কথাটা থেকে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনটি ভারসাম্যমূলক ট্যাক্সিস। ট্রোপোট্যাক্সিস একটি ভারসাম্যমূলক ট্যাক্সিস। আর শক্তিশালী উদ্দীপক, এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারসাম্য রাখছে যেটা, ঠিক আছে, তোমরা এই দুইটার মধ্যে গোলাই ফেলবি, সো এই দুইটা ইম্পর্টেন্ট। আর প্রথমটার ক্ষেত্রে ওই যে জোর সংবেদঙ্গ থাকে না, ওইটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছিস। ওকে, লাস্টের দুইটা মুখস্থ করে ফেলবি, যেটা মুখস্থ করতে বলছে, আমি কি মুখস্থ করতে বলি, সাধারণ কিন্তু মুখস্থ করতে বলি না। সো যেটা মুখস্থ করতে বলতেছি সেটা আসলেই ইম্পর্টেন্ট। তারপরে আর সেখান থেকে কী বলবা, এখানে ট্যাক্সিসের অভিযোজনিক গুরুত্ব পড়ছে, এখানে রিডিং দিবা। তারপর প্রতিবর্তক ক্রিয়ার কথা কি বলছেন, প্রতিবর্তক ক্রিয়ার নামটা কে দিছে, এটা লাগে, এটা তোমাদের এখানে নাই, নামটা দিছে তোমার শেরিংটন, ঠিক আছে, বিজ্ঞানী শেরিংটন প্রতিবর্তক ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশনের নামটা দিছে। তারপর এখানে আসো যে এই যে প্রতিবর্তক ক্রিয়া সুষমকাণ্ড বা স্পাইনাল কর্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, আমরা সবাই জানি, তাই না, এটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো বলছে, বৈশিষ্ট্য থেকে তোমাদের এটা পুরা প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো তোমাদের এটা বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আমি নিশ্চিত আমি এখন যতটুকু পড়াইছি সেটুকু দিয়ে তোমাদের এটা হয়ে যাবে। এখানে কি বলছে যে উদ্দীপকের প্রতি কি বলছে,
একটি উদ্দীপকের প্রয়োগ দ্বারা একটি প্রতিবর্তী প্রক্রিয়া ঘটে। এই ক্রিয়া অনৈচ্ছিক, স্বয়ংক্রিয় এবং সহজাত বা জন্মগত, এর পেছনে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। তারপরে কি বলছে, লক্ষ্য বা পরিণাম চিন্তার একটি পরিচালিত হয় না। এখানে আসে যে এটি স্টেরিওটাইপ ধরনের আচরণ। প্রতিবর্তী প্রক্রিয়া কোন ধরনের আচরণ? স্টেরিওটাইপ ধরনের আচরণ। ঠিক আছে, এটাই বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। কোনোরূপ পরিবর্তন ছাড়াই পুনরাবৃত্তি করতে পারে, এটাই হচ্ছে তার স্টেরিওটাইপ ধরনের আচরণ। 5 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এমনি তো ইম্পর্টেন্টই, আর সরি 5 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিবর্ত চক্র, রিফ্লেক্স সাইকেল, একটি গ্রাহক রিসেপ্টর একটি সংবেদী উদ্দীপনা সৃষ্টি করে। 5টি অংশ নিয়ে গঠিত হয়, এই 5টা অংশ পড়তে হবে। কী কী? গ্রাহক, অন্তর্বাহী পথ, কেন্দ্র, বহির্বাহী পথ, প্রভাবিত অঙ্গ। একটি গ্রাহক সংবেদী উদ্দীপনা সৃষ্টি করে, অন্তর্বাহী পথ একটি সংবেদী, আচ্ছা ঠিক আছে। এখান থেকে সবচেয়ে বেশি যে মানে কি আসে, যে এই 5টা দিছে না, এই 5টা যে কোনো 3টা দিয়া অন্য আরেকটা দেবে, বলবে যে নিচের কোনটি প্রতিবর্ত মানে চক্রর অংশ নয়, ওইটাই হবে আনসার। তো আচ্ছা, এখানে কি বলছে, অন্তর্বাহী পর্যায়ে এটা সংবেদী স্নায়ু দিয়ে বহন করে নিয়ে যায়, আর বহির্বাহী পথ হচ্ছে তোমার এটি একটি চেস্টীয় স্নায়ু। এই দুইটা বেশি ভালো করে পড়বা। এই সংবেদী স্নায়ু হচ্ছে তোমার অন্তর্বাহী পথ, বহির্বাহী পথ হচ্ছে চেস্টীয় স্নায়ু, এটা পড়বা। তারপরে আসো, এখানে কি বলছে, এখানে পলিসিনাপটিক প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ দিছে, এটা রিডিং পড়বা। তারপরে আসো যে আইভান প্যাভলভ প্রতিবর্তী ক্রিয়াকে 2টি ভাগে ভাগ করেন। কি কি? একটি হচ্ছে সহজাত আর এটা হচ্ছে অর্জিত। ঠিক আছে, ওই রকমই আর কি, আচরণের মতো আর কি। প্রতিবর্তী প্রক্রিয়া 2 ধরনের। আচ্ছা, সহজাত প্রতিবর্তী প্রক্রিয়া কাকে বলে এটা দরকার নাই, কিন্তু এই যে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মুখস্থ, এটা মুখস্থর উপরে মুখস্থ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটাকে 3 স্টার দিতে পারি। এইখানকার যে এই পুরা পড়াটুকু, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তোমার সহজাত প্রতিবর্তী প্রক্রিয়া বা সহজাত প্রতিক্রিয়ার যে প্রকারভেদগুলো দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এইগুলো মুখস্থ করবা, এটা 3 স্টার ইম্পর্টেন্ট। ওকে, তারপরে সহজাত প্রতিবর্তী প্রক্রিয়া আবার 3 প্রকার। এটি কী কী? একটা হচ্ছে উপরিগত বা সুপারফিশিয়াল প্রতিবর্তী প্রক্রিয়া, ত্বক থেকে গৃহীত হয়, সেজন্য উপরিগত। আমাদের ত্বক হচ্ছে সবচেয়ে বহিরাগত অঙ্গ, যেটা সবচেয়ে বড় অঙ্গ। আচ্ছা, গভীর বা ডিপ প্রতিবর্তী প্রক্রিয়া, এটি হচ্ছে দেহের গভীরে অবস্থিত, ডিপ গভীরে অবস্থিত। এটা কি বলছে, হাঁটুতে মৃদু আঘাত করলে যে নিজার সৃষ্টি হয়, এটা ডিপ প্রতিবর্তী প্রক্রিয়ার উদাহরণ। আর কি বলছে, আন্তর্যন্ত্রীয় বা ভিসারাল প্রতিবর্তী প্রক্রিয়া একটি স্বয়ংক্রিয় এবং এর দ্বারা আন্তর্যন্ত্র সম্মতি উৎপন্ন হয়, হৃদপিণ্ড, পাকস্থলী ইত্যাদির প্রতিবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এটা পড়ে ভালো করে পড়বা লাস্টেরটা, আর উপরেরগুলা এমনিই পড়বা। উপরের 2টা যে উপরিগত আর গভীর, এটা এমনিই পড়বা। আচ্ছা, তারপরে আসো, এখানে কি বলছে, অর্জিত বা কন্ডিশনড রিফ্লেক্স, অর্জিত বা কন্ডিশনড রিফ্লেক্স। এখান থেকে কী পড়বা, অর্জিত বা কন্ডিশনড রিফ্লেক্স হচ্ছে জন্মগত নয়। আচ্ছা, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। ওই যে আমি বলছি না যে ম্যাথের কথাটা, ম্যাথ আমরা বারবার করে 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 সেই রিফ্লেক্সটা আর কি ওই রকম একটা আচরণের মতো হয়ে গেছে, সেটা হচ্ছে অর্জিত বা কন্ডিশনড রিফ্লেক্স বলা হয়। আর এই যে দেখো, এই কথাটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? 2 ধরনের ছাড়াও আরও ধরনের প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়, যেমন তো একাধিক প্রতিবর্ত ক্রিয়ার সমষ্টি। কোনটি একাধিক প্রতিবর্ত ক্রিয়ার সমষ্টি? এই ক্রমিক প্রতিবর্ত ক্রিয়াটা একাধিক প্রতিবর্ত ক্রিয়ার সমষ্টি। কোনো ঝাঁঝালো গন্ধে হাসি আসে, তার সাথে সাথে চোখে পানি আসে। ঝাঁঝালো গন্ধে হাসি আসে, তার সাথে সাথে পানি আসে। এইটা বিশেষত দেখা যায় যখন হচ্ছে তোমার শুকনা মরিচ যখন তোমার ভাজি করা হয়। ঠিক আছে, আম্মুরা যখন শুকনা মরিচ ভাজি করে না, তখন দেখবা যে হাঁচিও আসে, তার সাথে সাথে পানিও আসে। এটা হচ্ছে তোমার ক্রমিক প্রতিবর্ত ক্রিয়া। এখানে একাধিক প্রতিবর্ত ক্রিয়া একসাথে হয়ে এই ক্রমিক প্রতিবর্ত ক্রিয়াটা তোমার সৃষ্টি করে। আর সহজাত বা সহজাত আচরণ বা ইনস্টিংক্ট, এটা কী বলছে, ডারউইন সর্বপ্রথম ইনস্টিংক্টের বাস্তবমুখী একটি সংজ্ঞা প্রদান করেন। ইনস্টিংক্টের বাস্তবমুখী সংজ্ঞা কী প্রদান করছে? ডারউইন প্রদান করছে। তারপরে আসো, এখান থেকে এটা রিডিং পড়বা।
নেক্সট স্লাইডে আসো, নেক্সট স্লাইডটা ইম্পর্টেন্ট আছে। এই যে ফ্যাপের বৈশিষ্ট্য, ফ্যাপটা কি? ফ্যাপটা এই যে আগেরটাই এই যে বলছে যে স্থায়ী অ্যাকশন প্যাটার্ন, ঠিক আছে, স্থায়ী অ্যাকশন প্যাটার্নটাই হচ্ছে তোমার ফ্যাপ। আচ্ছা তারপরে আসো এখানে ফ্যাপের বৈশিষ্ট্যগুলো পড়ছে, যেখানে এটা পড়তে হবে। কি কি বলছে যে ফ্যাপের বৈশিষ্ট্য বিজ্ঞানী লরেঞ্জ এই ফ্যাপের বৈশিষ্ট্যকে নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে এটা বলছে। শ্বাসসম্মত, সার্বজনীনতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত। এই সার্বজনীনতা আর 2-3 তো একই কথাই বোঝাইছে আর কি। ব্যালিস্টিকনেস বা সারা দেয় একবার হলে আছে। উদ্দেশ্যের একনিষ্ঠতা, একটি মাত্র কাজ করে। আচ্ছা এখানে কীভাবে আসবে এই বৈশিষ্ট্যটা? ওই যে তোমার প্রতিবর্তক প্রক্রিয়ার প্রতিবর্ত চক্রের অংশ 5টা যেরকম ওইভাবে প্রশ্নটা আসবে যে নিচের কোনটি ফ্যাপের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। সার্বজনীনতা, এখান থেকে সবচেয়ে বেশি যে ঘুরাইয়া দেয় যে ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পন্ন, বহির্ভূতের জায়গায় সম্পন্ন দেওয়া যায় যে নিচের কোনটি ওই বৈশিষ্ট্য নয়, ওইটাই হবে। ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পন্ন যদি দেওয়া থাকে ওইটাই হচ্ছে তোমার আনসার। শ্বাসসম্মত, স্টেরিওটাইপি, সার্বজনীনতা, ইউনিভার্সালিটি, ঠিক আছে, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, আর হচ্ছে তোমার ব্যালিস্টিকনেস। এটা কীভাবে মনে রাখবা? এখানে দেখো এস দেয়া, স্টেরিওটাইপি, ইউনিভার্সালিটি, IBS, তাহলে আমি 4টা ওয়ার্ড পাচ্ছি। এই যে বি, তারপরে IS, ইউ, বিশু পাচ্ছি। এই বিশু দিয়ে মনে রাখবা যে ফ্যাপের বৈশিষ্ট্য 5টা, এর মধ্যে 2টা হচ্ছে তোমার এস দিয়ে আর বাকিগুলো একটা একটা করে, ঠিক আছে, এভাবে হয়ে গেল। তারপর টুনটুনির বাঁকা নির্মাণ, এটি হচ্ছে ইনস্টিংক্টের একটি চমৎকার উদাহরণ। ইনস্টিংক্টের উদাহরণ, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা পড়বা, এটা পড়ার দরকার নেই, আর পরের লাইনগুলো। তারপরে আসে প্রতিবর্ত সহজাত আচরণের পার্থক্য, এটা পড়বা, এটা পড়বা। আমি কিন্তু কোনো ছাপ পড়তে বলি না, কিন্তু এটা পড়তে বলতেছি, প্লিজ পড়বা। আচ্ছা তারপরে আসো, আচ্ছা বেশি কোনটা পড়তে হবে? যে 1 নাম্বার পড়বা, তারপরে 2 নাম্বার পড়বা, আর তোমার 5 নাম্বার পড়বা। 1, 2, 5, ঠিক আছে, এই 3টা পয়েন্ট ভালো করে পড়বা। এখানে কি বলছে? এখান থেকে কিছু পড়ার নাই আর কি, এখান থেকে তোমরা আর কি রিডিং দিবা, ঠিক আছে। এত বেশি কিছু পড়লে এত মনে থাকবে না। কিন্তু এখানে মনে রাখতে পারো যে চামচটি কাদা খোঁজা, এটি হচ্ছে অতি বিপন্ন প্রাণীর একটি। আচ্ছা রিডিং দিবা, এত বেশি ইম্পর্টেন্ট না। এখানে পরিযানের গুরুত্ব, এখান থেকে কিছু পড়তে হবে, কিছু জিনিস পড়তে হবে। এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে পড়বা যে বাংলাদেশে প্রায় 500 প্রজাতির স্থায়ী পাখি রয়েছে, আর বিদেশি প্রজাতির সংখ্যা প্রায় 300। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো যে এই যে কিছু পাখি আছে যা অন্য দেশে যাওয়ার আগে 2-1 দিন বাংলাদেশে অবস্থান করার পর নির্দিষ্ট দেশে উড়াল দেয়, এদেরকে বলা হয় তোমার ট্রানজিট পাখি। এই সংজ্ঞাটা একটু পড়ো। তারপরে আসো মাকড়সার জাল। এই মাকড়সার জাল বুননের যে কথাটা, এটা প্রথমে হ্যান্স পিটার্স নামক এক বিজ্ঞানী লক্ষ্য করছে। ওকে, খাওয়া দেয় কাজ নাই তো তোমার আমার মতো। আচ্ছা যাই হোক, সে তো তার একটা জিনিস করছে, তার নামটা চিরদিন রয়ে যাবে, কিন্তু আমাদের নাম তো আর রয়ে যাবে না। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে? রেশমি সুতা, মাকড়সা বৃত্তের জাল বনে রেশমি সুতা দিয়ে আচ্ছা এই উদরীয় বিশেষ সিল্ক গ্রন্থি থেকে খরিত, মানে 3 জোড়া বুননকারী মাধ্যমে অনুনালিকাযুক্ত। আচ্ছা 3 জোড়া বুননকারী তোমার আচ্ছা এটা কি স্পিনেরেটসের মাধ্যমে তোমার সুতা নির্মাণ করা হয়। সিল্ক গ্রন্থি থাকে 3 জোড়া বুননকারীর মাধ্যমে সুতা নির্মাণ করা। এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সিল্ক গ্রন্থি থেকে খরিত স্ক্লেরোপ্রোটিন, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বোল্ট করা প্রত্যেকটা জিনিস আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর এই যে ইস্পাতের থেকে কি বলছে, এটা মনে তোমাদের নাই। আচ্ছা ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়সার সুতা বেশি শক্তিশালী।
ঠিক আছে, দেখছো কত শক্তিশালী। আচ্ছা, টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে 1/5 পর্যন্ত লম্বা হতে পারে। ঠিক আছে, টান দিয়ে ছেঁড়ার আগে মাকড়সার সুতা 1/5 পর্যন্ত লম্বা হতে পারে। আর এইটা এখানে একটু কথা মনে রাখো যে এই যে ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়সার সুতা যে বেশি শক্তিশালী না, এখানে লিখে রাখো যে মাকড়সার সুতা নাইলনের সুতার থেকে তোমার 2 গুণ বেশি শক্তিশালী। এটা লিখে রাখো, এটা মাজেদা ম্যাডামের বইতে বলা আছে, আলিম স্যারের বইতে বলা আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে আসো। এই যে সুতা বুনতে লাগা 8 ঘন্টার মতো এখানে বলা আছে, শুধু বিষয়গুলো বলা আছে, দরকার নেই, তারপরে ওইগুলো দেওয়ার আছে। যাই হোক, এখানে রয়েছে কাঠামো, আচ্ছা অরিওস্পো, কাঠালো, প্যাচ, যাই হোক এগুলো পড়বা, এগুলো রিডিং পড়বা। আর হ্যান্স পিটার্সের কথা তো বললাম, জাল বোনার ধাপ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন। ঠিক আছে, আর জাল বোনার শুরুতে একটি ওয়াই আকৃতির ভাড়া দেখা যায়, এটা পড়বা। তারপরে আসো অপত্যের প্রতি যত্ন, মাছ, ব্যাং, পাখি। তারপরে আসো যে এই যে প্রখ্যাত আচরণ বিজ্ঞানী টিনবার্গেন 3 কাটা স্টিল ব্যাগের উপর গবেষণা করেছেন। ঠিক আছে, এটা পড়বা। তারপরে আসো 3 বছর বয়সে স্টিল ব্যাগ পরিণত হয়, এটা পড়বা। আর বসন্তকালে, এই যে বসন্তকালে অর্থাৎ জননকালে, আমরা হাইড্রার জননকালও কিন্তু তোমার বসন্তকাল পড়ছিলাম। ঠিক আছে, জননকাল তার মানে বসন্তকাল, সবাই বসন্তকালেই তার মানে প্রজনন ঘটায়। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইডে আসো। এখানে কি বলছে, 2-3টি আছে এখান থেকে। জিগজ্যাগ ডান্স, হ্যাঁ জিগজ্যাগ ডান্সটা তোমাদের পড়তে হবে। জিগজ্যাগ ডান্সটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে, এখানে মানে বলা নাই, আমরা যতটুকু জানি সেখান থেকে বলতেছি, এখানে বলা নেই। জিগজ্যাগ ডান্স এটা পড়তে হবে, জিগজ্যাগ ডান্সটা পড়বা। জিগজ্যাগ ডান্স, ওকে। তারপরে আসো এই যে তোমার ফ্যানিং যে দেয়, এটা পড়বে। এখান থেকে আর কিছু পড়ার নাই, রিডিং। আর এই যে গ্লেডিয়েটর ব্যাং, দক্ষিণ আমেরিকার গেছো ব্যাং বা গ্লেডিয়েটর ব্যাং, এটা পড়বা, শেষ। এখান থেকে কী পড়বা, জিগজ্যাগ ডান্সটা পড়বা, তো প্ল্যানিংটা পড়বা, আর এই যে গ্লেডিয়েটর ব্যাং বা গেছো ব্যাংয়ের কথাটা পড়বা। এটার মানে অনেক সময় বৈজ্ঞানিক নামটা দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, তারপর নিচের স্লাইডে আসো, কি বলছে এখানে 30 মিনিট থেকে আচ্ছা এখান থেকে সবই রিডিং, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে গ্লেডিয়েটর ব্যাঙে মার্চ সেপ্টেম্বর পর্যন্ত জননকাল হিসেবে পরিচিত, আর 3000 ডিম পারে, আর 40 দিনের মধ্যে রূপান্তর ঘটে। এই যে এই মানে অনুচ্ছেদটা মানে এই প্যারাটুকু পড়বা। কোন প্যারাটুকু, এই যে দাগাই দিলাম যেটুকু, এই যে এইটুকু। ঠিক আছে, এই প্যারাটুকু মুখস্থ করবা, শেষ। এগুলা রিডিং দিবা, না দিলেও কোনো সমস্যা আমার মনে হয় না হবে। আচ্ছা, তারপরে আসো এই পানকড়ির জননকাল মে অক্টোবর, এটুকু পড়বা। জুলাই আগস্ট মাসে নির্বাধার হার সবচেয়ে বেশি, এই 2টা লাইন পড়লেই হয়ে যাবে। এখান থেকে এই প্যারাটুকু এই 2 লাইন পড়বা, মুখস্থ করবা, শেষ। নেক্সট স্লাইডে আসো। দেখছো পড়া কত কম, তোমরা মানে পড়তে পারো না বলে, ঠিক আছে, তোমাদের মানে মেডিকেল চান্সটা মিস হয়ে যায়। ইনশাল্লাহ আমার কাছে পড়ার পরে আর হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমি কিন্তু একই সাথে আজমল স্যারের সাথে আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন ক্লিয়ার করে দিচ্ছি। আর এখান থেকে এটা কী পড়বে, 15 থেকে 20 পর্যন্ত পানকড়ি শাবকদের আগলে রাখে। 1 মাসের মধ্যে পানকড়ি শাবক নিজ ছেড়ে স্বাধীন জীবনযাপনে সক্ষম হয়ে ওঠে। শিক্ষণ আচরণ, যেটা এটি কি বলছে যে শিক্ষণ আচরণের বৈশিষ্ট্যটা রিডিং দিবা। তারপরে আসো যে সাধারণত 8 ধরনের শিক্ষণ আচরণ করতে দেখা যায়, এই যে 8 ধরনের শিক্ষণ আচরণ করতে দেখা যায়, এটা পড়বা। আর এখানে আসো অভ্যার্জনত আচরণ হচ্ছে সরলতম শিখন। আর 8 ধরনের যে শিখন আচরণ, এটা আলিম স্যারের বইতে আছে, আমি দেখি কিভাবে দিয়ে দেওয়া যায় কি না। ঠিক আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। 8 ধরনের শিখন আচরণ আলাদাভাবে বৈশিষ্ট্যের মাধ্যমে উদাহরণের মাধ্যমে দেওয়া আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তোমরা একটু চ্যানেলটাতে চোখ রাখবা, ঠিক আছে, কখন দিয়ে দিই। প্যাভলভের তত্ত্বতে কি বলছে, প্যাভলভের তত্ত্ব
তো আমরা বললাম না প্যাভলভ পড়ে আসলাম, তো একটু আগে বললাম না যে প্যাভলভের আরও কথা আছে, এটাই হচ্ছে প্যাভলভের কথা। যে প্যাভলভ মানে লালার প্রতিবর্তী প্রক্রিয়া দুই ভাগে ভাগ করছেন, ওই যে অনপেক্ষ সাপেক্ষ, মানে অর্জিত প্রতিবর্তী প্রক্রিয়া, সহজাত প্রতিবর্তী প্রক্রিয়া। সাপেক্ষ প্রতিবর্তী প্রক্রিয়া সহজাত নয়, যে এই কথাটা পড়বে, এটা টেক্সটের এমসিকিউতে আছে। আর এই উদ্দীপনা খাবারের সঙ্গে মিশে গিয়ে তোমার কুকুরের লালাক্ষরণকে উদ্দীপ্ত করে, এই লালাক্ষরণকে যে উদ্দীপ্ত করে এই উদ্দীপনাকে বলা হয় মানসিক উদ্দীপনা বা সাইকিক স্টিমুলেশন। ওকে, এখান থেকে আর কিছু পড়তে হবে না, এখান থেকে আর কিছু পড়তে হবে না, এটা পড়তে হবে না, স্লাইড পড়তে হবে না। সামাজিক আচরণের এখানে আসো, সামাজিক আচরণের এখানে পড়ার অনেক কিছু আছে। তো এখান থেকে কী পড়বা, যে একই প্রজাতি তো কিছু এখানে এখান থেকে রিডিং পড়বা, আর সামাজিক আচরণ বৈশিষ্ট্য তোমরা একটু ভালো করে পড়ো। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে আসো অ্যালট্রুইজম বা পরস্পর প্রতি সহমর্মিতা বা পরার্থপরতা। এটা প্রথম কে প্রণয়ন করছে? অগাস্ট কমটি নামক একজন বিজ্ঞানী প্রণয়ন করছে। এখানে কি যেমনগুলো খুবই ইম্পর্টেন্ট, এই যেমনগুলো খুবই ইম্পর্টেন্ট। সামাজিক পতঙ্গ মৌমাছি দলবদ্ধভাবে মৌচাকে বাস করে, বেগুন 6 বছর পর্যন্ত সন্তানকে লালন পালন করে। জাপানি ফলিজ মাকড়সার মা বৃহদাকারের ডিমের পলটি বুকে নিয়ে আগলে রাখে। তারপরে হচ্ছে এগুলো আরও মানে 7টার মতো না, হ্যাঁ দেখি, হ্যাঁ 7টার মতো তোমাদের যে উদাহরণ আছে এটা পড়তে হবে। তারপর মৌমাছিতে আসো, মৌমাছির কথা কি বলছে। আজকে 25 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এই চ্যাপ্টারটা এত বেশি সময় দেওয়ার মতো না। ঠিক আছে, যে তোমরা দেখবা যারা 2 ঘন্টা করে পড়ায়, তোমরা 2 ঘন্টা করেই পড়ো। ঠিক আছে, তোমাদের আর কোনো পড়া পড়তে হবে না, তোমরা ওই 2 ঘন্টা করেই প্রাণীর আচরণ, যেটা একদম লেস ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা সেটাই পড়ো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখবা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এই চ্যাপ্টারটা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে পড়ায়। মানে এগুলা কি মানে আমি বুঝি না, এরা আসলে মেডিকেল অ্যাডমিশন দিছে নাকি। আচ্ছা যাই হোক, তারা পড়াইতেছে, আপনারা ওখানেই পড়েন, আমার কাছে পড়ার দরকার নেই। কিন্তু আমি বলতেছি, আমি যে টাইমটা মেনটেন করা শিখাইতেছি, এইভাবে যদি তোমরা পড়ো তাহলেই মানে মেডিকেলের চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা তারপরে আসো যে মৌমাছির সামাজিক আচরণ অ্যালট্রুইজম বা পরার্থপরতা। এখানে কি বলছে? 3 প্রজাতির মৌমাছি পাওয়া যায়, একটা অ্যাপিস ইন্ডিকা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিয়া। ডরসাটা তোমার দালানের কাকিশ্বাসে থাকে, যেমন দালানটা আমরা ইংরেজিতে কিভাবে লিখি? ডালান। ঠিক আছে, ইংরেজি যারা চ্যাটিং করো ডি দিয়ে লেখো না, সো ডালানটা হবে তোমার ডরসাটা, আর ইন্ডিকাটা হবে তোমার কৃত্রিম উপায়ে চাষ করা হয়, এটা পড়বা, কৃত্রিম উপায়ে চাষ করা হয়, এটা মুখস্থ করবা। আর অ্যাপিস ফ্লোরিয়া ফ্লুলে থাকে, ছোট ছোট ফ্লুলে থাকে, ফুলে ঘুরে বেড়ায়, ছোট ছোট খুবই ছোট। ঠিক আছে, গাছের ডালে কিংবা ঘরের কানের সাথে চাক তৈরি করে থাকে, এদেরকে বল্লার মতো দেখা যায়, বুঝছো? আচ্ছা, 3 ধরনের মৌমাছি থাকে, রানী, পুরুষ আর কর্মী। রানী মৌমাছিটা তোমার দিনে 1500 থেকে 2000টি ডিম পাড়তে সক্ষম। ওকে, এই স্লাইড থেকে এইটুকুই। তারপরে আসো যে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো এই স্লাইডটা তোমার, এই পেজটা তোমার মুখস্থ করবা। আমি কিন্তু কোনো পেজ আজ পর্যন্ত মুখস্থ করতে বলছি, কিন্তু আসলে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এই পেজটা তোমরা মুখস্থ করবা। ঠিক আছে, মুখস্থ। ওকে, কিন্তু এখান থেকে আসো কি কি পড়তে হবে, তারপরে জায়গায় দিই। ঠিক আছে, কত হেল্প করি, তারপরে তোমরা একটা সাবস্ক্রাইবও করো না। যাই হোক, রাজকীয় যেগুলি খেয়ে বড় হয় রানী মৌমাছিগুলা, সেজন্য আর কি সুপারসিডিওর বলে এটাকে। 16 দিনের মধ্যে মৌমাছি রেখা রানীকে পূর্ণাঙ্গ করে তোলে। আচ্ছা, সঙ্গমের সময় তোমার একটি সঙ্গম উড্ডয়ন হয়, এটাকে বলা হয় নাপচুয়াল ফ্লাইট। এর সময় হচ্ছে মৌমাছি থেকে বের হয়েছে আর কয়েকশো পুরুষের সাথে সঙ্গমে অংশগ্রহণ করে। আচ্ছা যাই হোক, রানী মৌমাছি 3 থেকে 5 বছর বাঁচে, 1.5 লক্ষ ডিম পাড়তে পারে জীবদ্দশায়। বাবারে বাবা। মস্তক থেকে খরিত তরল ফেরোমেন, এখানে কি বলছে দেখো, ফেরোমেনের কি বলছে, ফেরোমেনের আরেকটা নাম দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন করতে পারে। আমি করলে এই প্রশ্নটা করতাম, কিন্তু অনেক পরীক্ষকের চোখে এই প্রশ্নটা পড়ে না, সেজন্য করে না। যে অক্সি মানে জুলজির সাথে মানে কেমিস্ট্রির একটা অসাধারণ মেলবন্ধন দেওয়া আছে বইতে এখানে, যে কি অক্সিডেকানোয়িক অ্যাসিড। অক্সিডেকানোয়িক অ্যাসিড হচ্ছে তোমার ফেরোমেন।
আচ্ছা, পুরুষ মৌমাছি এখানে কি বলছে, পার্থজেনেসিস প্রক্রিয়ায় পুরুষ মৌমাছি সৃষ্টি হয়, এরা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে, রানীকে নিশ্চিত করতে আচ্ছা সক্ষম হয় প্রায় আচ্ছা। এখানে কি বলছে, আচ্ছা এখানে রেণু চিরুনি বা মোম নিঃসরণের জন্য মোম গ্রন্থি থাকে, এদের কি থাকে এটা পড়ো, এটাও ইম্পর্টেন্ট, এই ছকটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছকটা, এই পুরাটা পড়ার পরে এই ছকটা তোমরা পড়বা, ঠিক আছে, ওকে। তারপরে নিচের দিকে আসো, রাজকীয় জেলি কি নিয়ে তৈরি হয়, এটা যে কেন দিছে আমি জানি না, এটা জানি না আমাদের কি হবে, আমাদের মেডিকেলের পোলাপানদের কি হবে, কি মানে উপকারে আসবে, আমি কিছুই জানি না, আমি অজ্ঞাত, কেউ জানলে আমাকে জানাও। আচ্ছা যাই হোক, রাজকীয় জেলি যেহেতু ইম্পর্টেন্ট কেন, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে, যে পানি, প্রোটিন আর লিপিড, এটা পড়বা, পানি, প্রোটিন, লিপিডের পরিমাণ কতটুকু এটা পড়বা, আর চিনি, ভিটামিন এটা না পড়লেও হয়েছে, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড থাকে, তারপরে জেলি ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয়, ঠিক আছে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ হয় এই জেলি, ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয়। মৌমাছি সামাজিক সংগঠন, নিরলস কাজ করে চলে একমাত্র রানীর নেতৃত্বে। আচ্ছা, শ্রম বন্টন কথা বলছে, মৌমাছির শ্রম বন্টন কিন্তু নির্দিষ্ট, রানী বসে বসে ডিম পারে, কর্মীগুলা তোমার কাজ করে, আর পুরুষদের কোনো কাজ নেই, পুরুষরা বসে বসে খায়। আচ্ছা নেক্সট স্লাইডে আসো তো, এখান থেকে কিছু পড়বো না, এই যে এখান থেকে আসে মৌমাছির নৃত্যকে মৌমাছির ভাষা বলা হয়, এখান থেকে পড়া আছে, কিন্তু পড়ার কিছু হলেও আছে। এখান থেকে কি বলবা, যে কার্ল ফন ফ্রিজ এই ব্যাটার কোনো কাজ নাই, এই যে এই ব্যাটা শুধু কি সব করছে মৌমাছি দিয়ে, সেটাই আমাদের এখন পড়তে হচ্ছে। যাই হোক, কিছু করার নাই। মৌমাছির নৃত্য দুই প্রকার, একটি হচ্ছে চক্রাকার নৃত্য, একটি হচ্ছে অআগল নৃত্য। এটা হচ্ছে গতিপথ সৃষ্টি হয় ইংরেজি 4 অক্ষরের মতো, যেটা সেটা হচ্ছে তোমার ওয়াগল নৃত্য, ঠিক আছে। আর হচ্ছে 100 মিটারের কম দূরত্বে যায়, আর 100 মিটারের অধিক দূরত্বে দেখা যায় তোমার হচ্ছে ওয়াগল নৃত্যে। আর তোমার চক্রাকার নৃত্যে 100 মিটার, আচ্ছা চক্রাকার নৃত্য যেটা এরকম ঘুরে ঘুরে, সেটা হচ্ছে 100 মিটারের কম দূরত্ব। আর 4 অক্ষরের মতো যেটা এরকম সেটা হচ্ছে তোমার 100 মিটারের দূরত্ব যায়, ওটাকে বলা হয় ওয়াগল নৃত্য। হচ্ছে রানী আচ্ছা নিঃসৃত হচ্ছে, আচ্ছা ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষা, এখানে কি বলছে, আচ্ছা এখানে প্রোপেলিস মৌমাছি শুধু অ্যান্টিবায়োটিক পদার্থ, আচ্ছা মৌমাছি মৌরুধে এমনকি মৌচাকে অ্যান্টিবায়োটিক পদার্থ রয়েছে, ঠিক আছে। রেজিনের প্রলেপ দিয়ে রাখে, তাও ক্ষতিকর অনুজীবের বৃদ্ধি প্রতিরোধ করে। আচ্ছা ঠিক আছে, আর এখান থেকে আর রিডিং পড়বো এটা, তারপরে আসো, আর কিছু পড়ার নাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটা আমি সংক্ষেপে করার চেষ্টা করছি, কেন করছি তোমাদেরকে তো বললামই, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই আনইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যদি আমি 1 ঘন্টার বেশি সময় দিয়ে দিই, তাহলে তোমরা কি করবা, তোমরা এই অ্যাডমিশনের আগেও 1 ঘন্টার বেশি সময় এটাতে দিবা। কতগুলা জিনিস রিভিশন করতে হবে মিয়া, তুমি বুঝতে পারতেছো, কতগুলো জিনিস তোমাকে রিভিশন করতে হবে। তুমি যদি এখানে 2.5 ঘন্টা সময় দিয়ে দাও, ওই কি তোমাদের ভাইয়া কি সব আছে, আচ্ছা যাই হোক, তাদের মতো করে তুমি কি পারবা? আমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন পড়াচ্ছি, সো আমাকে ওইভাবেই পড়াইতে হবে যে মেডিকেল অ্যাডমিশনের আগের দিনও যাতে তোমরা এই ভিডিও দেখলেই তোমার পড়া হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই। স্টে টিউনড উইথ অ্যালেক্স মেডি সলিউশন। আল্লাহ হাফেজ।